বিষ্ণুপুর গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল একটি পুরনো বাড়ি, যা ছিল জাহাঙ্গীর শেখের। তিনি গরিব ছিলেন না, আবার ধনীও ছিলেন না, একটি মাঝারি অবস্থানে। এই বাড়ি থেকেই শুরু হয় দুই বোনের কাহিনী। আহানা, যাকে সবাই জানত সৎ এবং মাটির মানুষের মতো হৃদয়ের, আর তার ছোট বোন রূপা, যে ছিল অহংকারী ও স্বার্থপর। গল্পের শুরুতে দুই বোন একসাথে বড় হচ্ছিল, একসাথে খেলতো, একসাথে ঘুমাতো। তাদের সম্পর্ক ছিল একে অপরের জন্য অপরিহার্য। তবে সময়ের সাথে সাথে রূপার মনে এক অদ্ভুত ঈর্ষা জন্ম নিতে শুরু করল। গ্রামের কাকিমা আহানার খুব প্রশংসা করত। বোন, তুমি কি আহানাকে দেখেছো? মেয়েটা তো একদম শান্তশিষ্ট, কত ভালো মেয়ে। সত্যি বলতে এমন মেয়ে খুব কম দেখা যায়। হ্যাঁ, তুমি যা বলছো ঠিকই বলছো। মেয়েটার রূপের পাশাপাশি গুণও অসাধারণ, কিন্তু তার বোনটা দেখো, একেবারে উল্টো। সারাদিন ঘুরে বেড়ায় আর খায় দায়। সত্যি বলতে তাকে দেখলে তো গা একদম সইতে চায় না। এই সব কথা রূপার কানে এসে পৌঁছাতো, আর তাতে তার মন আরও ভারী হয়ে উঠত। এই রূপের দেমাগ তো বেশি দিন টিকবে না। অপেক্ষা কর, কিছু একটা করতেই হবে। তারপর দেখব সবাই কিভাবে ওকে ভালো বলে প্রশংসা করে। আহানা জানত তার বোন রূপা তাকে দেখে হিংসা করে, কিন্তু তবুও সে কিছু বলতো না, কারণ সে মনে করত রূপা এখনো ছোট, ও বুঝতে পারবে না। সময়ের সাথে সাথে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। একদিন জাহাঙ্গীর শেখ তাদের দুজনকে একত্রে ডাকলেন এবং বললেন, তোরা অনেকটা বড় হয়ে গেছিস মা। যখন তোদের একসাথে দেখি আমার খুব ভালো লাগে। তোদের এখন বিয়ের বয়স হয়েছে। আমি চাই ভালো পাত্র দেখে তোরা বিয়ে করিস। আমি চাই যে আমার শেষ নিঃশ্বাস আসার আগেই তোদের বিয়েটা দিতে চাই। এটাই আমার ইচ্ছা। এই কথা শুনে আহানার খুব দুঃখ হলো, কারণ সে যদি বিয়ে করে তার বাবা একা হয়ে যাবে। কিন্তু কিছু করারও ছিল না। তারপর আহানার জন্য রিয়াজ নামের একটি ছেলের বিয়ের প্রস্তাব এলো। সে ছিল কৃষক, কিন্তু সে অনেক পরিশ্রমী ও সাফ হৃদয়ের মানুষ ছিল। এই খবরটা শুনে রূপা বলল, বাহ দিদি, তুমি একটা কৃষককে বিয়ে করবে? শুনেছিলাম তুমি তো অনেক রূপবতী, কিন্তু এতটুকু গরিব ছেলেকে বিয়ে করাটা তো অদ্ভুতই মনে হচ্ছে না? রূপার কথা শুনে আহানা কিছু বলল না, সে চুপচাপ ছিল। এরপর তার বাবা জাহাঙ্গীর শেখ কোমল গলায় বললেন, হ্যাঁ, হতে পারে সে গরিব, কিন্তু সে পরিশ্রমী ও সৎ এবং দয়ালু। আমি আশা করি আমার আহানা মা ওকে বিয়ে করবে। তাই তো মা? হ্যাঁ বাবা, তোমার সুখে আমি সুখী। তুমি যেখানে আমার বিয়ে দেবে, আমি সেখানেই আনন্দের সঙ্গে বিয়ে করব। তোমার সিদ্ধান্তই আমার জন্য সর্বোচ্চ। ইতিমধ্যেই রূপার জীবনে এলো এক নতুন মোড়। একদিন তার জন্য প্রস্তাব আসে সেলিম নামে এক সুপরিচিত এবং ধনী ব্যবসায়ীর কাছ থেকে। সেলিমের পরিবার ছিল অগাধ সম্পদের মালিক। তাদের বাড়ি যেন রাজপ্রাসাদ, একেবারে বিশাল ও জাঁকজমকপূর্ণ। এমন বিলাসবহুল পরিবারে রূপার বিয়ে হতে যাচ্ছে জেনে তার মনে এক অদ্ভুত গর্বের জন্ম নিল। সেই গর্ব ধীরে ধীরে অহংকারে পরিণত হলো, আর রূপা নিজেকে অন্যদের চেয়ে অনেক উচ্চতর, অনেক মূল্যবান মনে করতে শুরু করল। বাবা, দেখছো তো, তোমার এত আদরের এই রূপবতী মেয়েকে বিয়ে করতে আসছে একটা সাধারণ চাষি। আর আমার হবু বরকে একবার দেখো, কত বড় ব্যবসায়ী, কত সম্মান, কত প্রতিপত্তি। তাই তুলনা করার আগে একবার ভাবো, ও কোথায় আর আমি কোথায়। আমাদের মাঝে তো আকাশ পাতাল তফাত। জাহাঙ্গীর রূপার কথার কোনো উত্তর দিলেন না, কারণ তিনি জানতেন তার মেয়ের মনোবৃত্তি কী। তবে বিয়ের প্রস্তুতি শুরু হলো এবং শীঘ্রই দুই বোনের বিয়ে সম্পন্ন হলো। আহানা ও রিয়াজ তাদের নতুন জীবন শুরু করতে রিয়াজের ছোট্ট বাড়িতে চলে গেল। রিয়াজের বাড়িটি ছিল একেবারে সাদাসিধে, খড়ের চাল, একটা পুরনো রান্নাঘর এবং কয়েকটি শস্যভর্তি বস্তা। আহানা, আমার সংসার অনেক ছোট, তবে আমি প্রতিদিন চেষ্টা করব যাতে তোমার কোনো কিছুর অভাব না হয়। আমার আর কিছুই প্রয়োজন নেই গো।
তোমার সঙ্গটাই আমার জন্য যথেষ্ট। এদিকে রূপা যখন তার শ্বশুরবাড়িতে পৌঁছালো তখন তাকে স্বাগত জানালো এক রাজকীয় বাড়ি আর চকচকে গাড়ি। ওহ, এত ধন সম্পদ আর খ্যাতি সব এখন আমার। এখন থেকে আমি বিলাসিতার সাগরে ডুব দেব। আহানা তো এখন আমার সামনে চোখ তুলে তাকাতেও পারবে না। ধন সম্পদ আর খ্যাতির অহংকার রূপার গর্বকে আরও বাড়িয়ে তুলেছিল, যেন সে নিজেকে পুরো পৃথিবী থেকে অনেক বড় মনে করতে শুরু করেছিল। হে কমলা, এদিকে আয়। আমার ঘরটা ঠিকমতো পরিষ্কার করিসনি কেন? কিন্তু আমি তো আজ সকালেই পরিষ্কার করেছিলাম ছোট মালকিন। তাহলে আমি কি মিথ্যে বলছি? তুমি তো একটা চাকরি, আর তোমার জায়গা সেখানে। এখন দাঁড়িয়ে কি করছো? যাও তাড়াতাড়ি মেঝেটা পরিষ্কার করো। আর শোনো, কাউকে বলো আমার জন্য একটা ঠান্ডা ডাবের জল নিয়ে আসতে। হ্যাঁ ছোট মালকিন, আমি এক্ষুনি গিয়ে বলছি। এভাবেই দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। এর মধ্যেই এসে গেল তিজের উৎসব। সেই উপলক্ষে দুই বোনও ফিরে এলো তাদের বাবার বাড়িতে। অহানা পরেছিল একেবারে সাধারণ একটা শাড়ি, সাদামাটা কিন্তু মার্জিত। আর রূপা, সে যেন একেবারে আলাদা জগৎ থেকে এসেছে। সেই পরেছিল খুব দামি শাড়ি আর হাতে ঝুলছে একটা বড় ব্র্যান্ডের ব্যাগ। গ্রামের কিছু মহিলা তখন তিজের আচার অনুষ্ঠান পালন করতে একত্র হয়েছিলেন। চারদিকে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ। ঠিক সেই সময় রূপা হালকা ঠাট্টা সুরে নিজের বোনকে বলল, আহানা, কেমন আছো? আচ্ছা, রিয়াজ কি তোমাকে ঠিকমতো খেতে দেয়? আরে, আমি আবার কি বলছি, উনি নিজেই তো ঠিকমতো খেতে পারেন না, তোমাকে আবার কি খাওয়াবেন? সীতার কঠোর কথাগুলো যেন আহানা বুকের ভেতর ছুরি হয়ে বাঁধল। তার চোখের কোণে জল এসে গিয়েছিল, কিন্তু সে কিছুই বলল না। আর সীতা নিজের বোনকে অপমান করে যেন অদ্ভুত এক আনন্দই পাচ্ছিল। দিনের শেষে দুই বোনই ফিরে গেল নিজেদের নিজ নিজ ঘরে। সময় ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। অহনার জীবনটা মোটেও সহজ ছিল না। ভোরের আলো ফোটার আগেই তাকে ঘুম থেকে উঠতে হতো। উনুনে আগুন জ্বালানো, রান্নাবান্না সামলানো, তারপর স্বামী রামের সঙ্গে মাঠে কাজে যাওয়া, সারাটা দিন কাটত নিরন্তর কঠোর পরিশ্রমে। শোনো আহানা, তুমি কি আমার ওপর রাগ করে আছো? আমি জানি আমি তোমাকে তোমার স্বপ্নের সেই আরামদায়ক জীবনটা দিতে পারিনি, তাই না? ও না না, তুমি এমন কথা কেন বলছো? আমি তো তোমার মতো এত স্নেহশীল আর যত্নশীল একজন স্বামী পেয়েছি। এর চেয়ে বেশি আর কি চাইতে পারি বলো? আমরা যদি একসাথে থাকি তাহলে এই কঠিন সময়ও ঠিক কেটে যাবে। আচ্ছা শোনো, আগে রান্নাটা কাজটা সেরে নি। তুমি বরং একটু বসে আরাম করো, সারাদিন তো অনেক কষ্ট করেছো। আরে আহানা, শোনো না, আজকে রান্নাটা আমি করব। কি বলছো গো? তুমি কিভাবে রান্না করবে? কেন আমি রান্না করতে পারবো না কেন? আজ আমি আমার প্রিয় স্ত্রীর জন্য নিজের হাতে রান্না করব। তুমি শুধু বসে আরাম করো। তারপর রাম নিজেই চুলায় আগুন জ্বালালেন, ভালোবাসা দিয়ে রান্না করলেন। কিছুক্ষণ পর দুজন একসাথে বসে সেই সাদামাটা খাবারটুকুই তৃপ্তি নিয়ে খেতে লাগলো। একদিকে রিয়াজ তার স্ত্রী আহানাকে প্রাণ দিয়ে ভালোবাসত। অভাবের মাঝেও তাদের জীবনে ছিল আন্তরিকতা আর শান্তি। আর অন্যদিকে রূপার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। আড়ম্বর, সচ্ছলতা সবই ছিল, কিন্তু একটা জিনিস তার জীবনে একেবারেই ছিল না, তা হলো তার স্বামীর ভালোবাসা আর সম্মান। একদিন রূপা স্নান সেরে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আঁচল দিয়ে মাথা ঢাকতে ভুলে গেল। ঠিক তখনই তার শাশুড়ি তাহেরা তাকে দেখে ফেললেন। আরে মূর্খ নারী, বাবা মায়ের বাড়ি থেকে কিছুই শিখেওনি নাকি? একটা বউ কিভাবে তার শ্বশুর বাড়িতে থাকে? তোমার মধ্যে কি আদব কায়দা বলতে কিছু নেই? তুমি আর মেয়ে নও, তুমি এখন এই বাড়ির বউ হয়ে গেছো। অন্তত এর মর্যাদাটা তো রক্ষা করো। আমাকে মাফ করে দাও মা, আমি একটা ভুল করে ফেলেছি। ভবিষ্যতে আমি সাবধান থাকব। আমি জানি না ওরা তোমার মধ্যে কি দেখেছিল যে আমার সুন্দর সন্তানকে তোমার মতো একটা অযোগ্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। শাশুড়ির সেই কথাগুলো শুনে রূপার বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল।
যে বিলাসিতার স্বপ্ন সে দেখেছিল তা সে পেয়েছে ঠিকই, কিন্তু তার বিনিময়ে হারিয়েছে নিজের প্রাপ্য ভালোবাসা আর সম্মান। শুরুর দিকে রূপার জীবনটা যেন একেবারে রানীর মতোই ছিল। রেশমি শাড়ি, ঝলমলে গয়না, দামি পোশাক আর চারপাশে চাকর বাকর, সব কিছুই ছিল নিখুঁত, বাইরে থেকে দেখলে যেন স্বপ্নের মতো। কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে শুরু করলো স্বামীর ভালোবাসা ছাড়া এই সব কিছুরই কোনো অর্থ নেই। ভেতরটা ফাঁকা, একদম নিঃসঙ্গ। সেলিম সারাদিন দোকানেই কাটাতো। সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরে চুপচাপ খেয়ে নিয়ে সরাসরি বিছানায় চলে যেত, একটা কথাও বলতো না। এই অবহেলা, এই দূরত্ব ধীরে ধীরে রূপাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। অবশেষে একদিন আর সহ্য করতে না পেরে রূপা কষ্ট ভরা কণ্ঠে বলল, আচ্ছা, তুমি আমার সাথে একটুও কথা বলো না কেন? আমার সাথে একটুও সময় কেন কাটাও না? শোনো, তুমি একটা গরিব ঘরের মেয়ে, এটা ভুলে যেও না। আর হ্যাঁ, আমি তোমাকে কখনোই নিজের স্ত্রী হিসেবে মেনে নিইনি, শুধু বাড়ির চাপে পড়েই বিয়ে করেছি। না হলে তোমার মতো মেয়েকে আমি জীবনে বিয়ে করার কথা ভাবতামও না। আর একটা কথা ভালো করে মনে রেখো, এই বিষয়টা নিয়ে আর একবারও যেন আমার সামনে মুখ না খোলো, বুঝেছো? সেলিমের কথাগুলো শুনে রূপা যেন একেবারে ভেঙে পড়ল। বুকের ভিতরটা শূন্য হয়ে গেল। চোখের জল সে আর ধরে রাখতে পারল না, তবুও চুপচাপ সব সহ্য করে নিল। এভাবেই কেটে গেল আরও কয়েকটা দিন নিঃশব্দে। হঠাৎ একদিন বজ্রপাতের মতো একটা খবর এসে পড়ল। সেলিমের ব্যবসায় নাকি ভয়াবহ লোকসান হয়েছে, বিশাল ক্ষতি। সব কিছু যেন এক মুহূর্তে এলোমেলো হয়ে গেল। মা, আমাদের দোকানে ভয়ঙ্কর লোকসান হয়ে গেছে। এক খদ্দের হঠাৎ করে বড় একটা অর্ডার দিয়েছিল। আমরা বিশ্বাস করে লোন নিয়ে সব প্রস্তুত করে ফেললাম, কিন্তু শেষ মুহূর্তে সে অর্ডারটাই নিল না, একবারও পিছনে তাকালো না। এখন চারদিকে শুধু দেনা। আমি পুরোপুরি ডুবে গেছি মা, কিছুই বুঝতে পারছি না কি করব। হায় উপরওয়ালা! বাবা, তুই একদম চিন্তা করিস না, দেখিস খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ব্যবসায় এমন ওঠানামা তো লেগেই থাকে বাবা, এটাই স্বাভাবিক। তুই ভেঙে পড়িস না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এভাবেই কেটে গেল আরও কয়েকটা দিন, কিন্তু পরিস্থিতি ঠিক হওয়ার বদলে দিন দিন আরও খারাপ হতে লাগলো। সেলিমের দোকানের দেনা ক্রমশ বাড়তেই থাকলো। যাদের কাছে টাকা পাওনা ছিল তারা সময় মতো কিছুই শোধ করছিল না, ফলে সেলিমের টাকাও আটকে গেল। চারদিক থেকে যেন চাপ বাড়তে লাগলো। এই বিপদের সময়ই আসল রূপটা ধরা পড়ল। এমনকি তার শাশুড়ি তাহিরাও রূপার প্রতি নিজের সুর বদলে ফেললেন। আগের সেই কঠোরতা যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠল। বৌমা, এখন সময়টা ভালো না, সেটা তো তুমি বুঝতেই পারছো। এই অবস্থায় এত গয়না পরে থাকা ঠিক না। এসব খুলে আমাকে দিয়ে দাও, বিপদের সময় এগুলোই কাজে লাগবে। আর দেরি করো না, পরিস্থিতিটা বুঝে চলতে শিখো। এভাবেই একে একে নিজের সব গয়না খুলে শাশুড়ির হাতে তুলে দিল রূপা। যে মেয়েটা একসময় রানীর মতো আড়ম্বরের মধ্যে থাকত, সে হঠাৎ করেই নিজেকে দেখতে পেল একেবারে সাধারণ, যেন একটা পরিচারিকার মতো জীবন। ঝলমলে সেই জৌলুসটা মুহূর্তেই হারিয়ে গেল, আর তার জায়গা নিল কঠিন বাস্তবতা। অন্যদিকে এই পরিস্থিতির মাঝেই রিয়াজ একটা বড় সিদ্ধান্ত নিল। দৃঢ় কণ্ঠে সে বলল, আহানা, শুধু ফসলের ওপর ভরসা করে আর চললে হবে না। এভাবে আমরা বেশি দিন সংসার চালাতে পারবো না। আমাদের কিছু একটা নতুন করতে হবে, নিজেদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। হ্যাঁ, তোমার যা ঠিক মনে হয় সেটাই করো। আমি প্রতিটা সিদ্ধান্তে তোমার পাশে আছি, সব সময়। তাহলে শোনো আহানা, আমি ভাবছি শহরে একটা ছোট দোকান ভাড়া নেব। আমরা নিজেরাই মাঠে তাজা ফল আর সবজি ফলাবো, তারপর সেগুলো সরাসরি ওই দোকান থেকেই বিক্রি করব। এতে শুধু লাভই হবে না, বরং বাজারে যা পাই তার থেকে অনেক বেশি, হয়তো কয়েক গুণ লাভ করতে পারবো। এটা তো সত্যি দারুণ একটা বুদ্ধি। আমি পুরোপুরি তোমার সাথে আছি।
আমরা একসাথে পরিশ্রম করব, যত কষ্টই আসুক না কেন হার মানব না। সেই দিন থেকেই তারা দুজনে মিলে নতুন করে শুরু করলো। মাঠে যত্ন করে তাজা সবজি ফলাতে লাগলো। এবার আর আগের মতো গ্রামের বাজারে বিক্রি নয়, রিয়াজ সেগুলো নিয়ে যেত শহরের বাজারে, যেখানে ভালো দামে বিক্রি হতো। ধীরে ধীরে তাদের পরিশ্রমের ফলও মিলতে শুরু করলো। ছোট ছোট সাফল্য যেন তাদের আশা আরও বাড়িয়ে দিচ্ছিল। একদিন সন্ধ্যায় সারা দিনের সবজি বিক্রি করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে রিয়াজ একটু হেসে আহানাকে বাইরে ডাকল। তারপর রিয়াজকে খুশি দেখে আহানা বলল, কি হয়েছে, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? আহানা, এটা সত্যি দারুণ একটা খবর। জানো, আজ আমি 10,000 টাকার সবজি বিক্রি করেছি। এইভাবেই যদি চলতে থাকে, দেখবে খুব শিগগিরই আমাদের অবস্থাও বদলে যাবে, আমরাও সচ্ছল হয়ে উঠব। এটা তো সত্যি ভীষণ উৎসাহজনক। যদি আমরা প্রতিদিন এইভাবেই উপার্জন করতে পারি, তাহলে ভাবো তো, মাসে প্রায় 3 লক্ষ টাকার মতো আয় করা একেবারেই অসম্ভব না। হ্যাঁ আহানা, এসব কিছুই সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তুমি যদি আমার পাশে না থাকতে, আমাকে এভাবে সাহস না দিতে, তাহলে আমি কখনোই এতটা এগোতে পারতাম না। এসব কি বলছো তুমি? আমি তো তোমার স্ত্রী, তোমার পাশে থাকা আর তোমাকে সমর্থন করাই তো আমার দায়িত্ব। আচ্ছা, এসব থাক, বলো তো তোমার হাতে এটা কি? ভেতরে চলো, আমি তোমাকে সব বলবো। তারা দুজনেই ঘরে প্রবেশ করল এবং রিয়াজ আহানার হাতে ব্যাগটি দিয়ে বলল, আহানা, এটা তোমার জন্য আমার প্রথম উপহার। আহানা দেখল ব্যাগে কয়েকটা সুন্দর শাড়ি আছে। তাই দেখে আহানা বলল, ওহ, এগুলো তো খুব সুন্দর শাড়ি, এগুলো কি আমার জন্য? না না, এটা তোমার কেন হবে? এটা আমি আমাদের পাশের বাড়ির কাকিমার মেয়ের জন্য এনেছি। আচ্ছা, তাহলে যাও আর ওকে দিয়ে এসো। আর তুমি বা আমাকে এইসব কথা কেন বলছো? আরে আমার গিন্নি, আমি শুধু মজা করছিলাম। এই সব কিছু তোমার জন্য, পাগলি আমার। তারপর আহানার মুখে ধীরে ধীরে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠল। এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে রিয়াজের আয়ও বাড়তে লাগল, আর অহনা খুব যত্ন করে সেই টাকার হিসাব রাখতে শুরু করল। প্রতিটি পয়সা সে বুঝে শুনে জমাতে লাগল। অভাব তখনও পুরোপুরি যায়নি, কিন্তু ভয়টা আর ছিল না, কারণ এখন তাদের উপার্জন তাদের দৈনন্দিন প্রয়োজনের চেয়েও বেশি হয়ে উঠছিল। কিছুদিন পর তাদের মায়ের মৃত্যুবার্ষিকী এলো। সেই উপলক্ষে 2 বোন আবার ফিরে এলো বাবার বাড়িতে। তবে এবার দৃশ্যটা ছিল একটু আলাদা। দুজনেই পরেছিল একেবারে সাধারণ শাড়ি, কোনো আড়ম্বর নেই, কোনো দেখানদারি নেই, যেন সময় অনেক কিছু বদলে দিয়েছে। মা, তোমরা দুজন কেমন আছো? আমি তো একদম ভালোই আছি বাবা, কিন্তু আহানার কি অবস্থা সেটা তো ঠিক বলতে পারবো না। সারাদিন এত কাজ করে, কে জানে ওর অবস্থা এখন কেমন হয়েছে। না না ছোট বোন, ব্যাপারটা মোটেও তেমন না। রিয়াজ একটা নতুন ব্যবসা শুরু করেছে, আর ঈশ্বরের কৃপায় এখন সব কিছুই বেশ ভালো চলছে। দেখবে, খুব তাড়াতাড়ি আমরাও একটা নতুন বাড়ি কিনে ফেলব। এই কথা শুনে রূপার ভেতরের ঈর্ষাটা যেন আরও তীব্র হয়ে উঠল। মুখে কিছু না বললেও তার চোখে সেই অস্বস্তি স্পষ্ট ছিল। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, আর সেই সময়ই যেন সেলিমের জীবনে একের পর এক ঝড় নিয়ে এলো। কিছুদিনের মধ্যেই তার আর্থিক অবস্থা আরও খারাপের দিকে নামতে শুরু করল। পরিস্থিতি এমন দাঁড়ালো যে বাড়ির একে একে সব গয়না বিক্রি করে দিতে হলো। চাকুর বাকুরদেরও আর রাখা গেল না, সবাইকে বিদায় করতে হলো। যে বাড়িটা একসময় আড়ম্বর আর সচ্ছলতায় ভরা ছিল, সেখানে এখন শুধুই অভাব আর অস্থিরতার ছায়া। এই কঠিন সময়ে রূপার উপর তার শাশুড়ির রাগ যেন দ্বিগুণ হয়ে উঠল। দিন রাত সুযোগ পেলেই তিনি তীক্ষ্ণ বিদ্রূপে রূপাকে আঘাত করতে থাকতেন। ওরে বোকা মেয়ে, এত বুঝিস তবুও কি এতটুকু বুদ্ধি নেই?
একবার নিজের বাবা মায়ের কাছে সাহায্য চাইতে পারিস না? তোর বাবাকে বল তার জামাইকে একটু সাহায্য করতে, তাহলেই তো তোর স্বামীর এই দুরবস্থা কিছুটা হলেও সামলানো যাবে। কিন্তু মা, আমার বাবা তো একজন সাধারণ কৃষক, তার তো তেমন কোনো ধন সম্পত্তি নেই। আমাদের বিয়ের সময় তার কাছে যতটুকু সঞ্চয় ছিল সবই তো খরচ করে ফেলেছেন। এখন বলুন, তিনি কিভাবে আমাদের সাহায্য করবেন? তোকে সেলিমের সঙ্গে বিয়ে দিয়ে আমরা সত্যিই বড় ভুল করেছি। যদি ওর বিয়ে কোনো ভালো সচ্ছল পরিবারের মেয়ের সঙ্গে দিতাম, তাহলে অন্তত আজ এই পরিস্থিতিতে তারা সেলিমকে সাহায্য করতে পারত। এই কথাগুলো শুনে রূপা ভেতর থেকে একেবারে ভেঙে পড়ল। তার বুকটা যেন হাহাকার করে উঠল। এতদিন যে ধনসম্পদ আর আড়ম্বর নিয়ে সে গর্ব করত, আজ সেগুলোই তার কাছে একেবারে মূল্যহীন মনে হতে লাগল। সবকিছু যেন অর্থহীন, ফাঁকা। সময়ের সাথে সাথে দুই বোনের জীবন যেন একদম ভিন্ন পথে মোড় নিতে শুরু করল। একদিকে আহানার জীবন ধীরে ধীরে সমৃদ্ধির দিকে এগোচ্ছিল, পরিশ্রম আর ভালোবাসায় ভরা এক নতুন সূচনা। আর অন্যদিকে রূপার জীবন নীরবে ধ্বংসের দিকে এগোচ্ছিল, অভিমান, অপমান আর একাকিত্বে ডুবে। এক রাতে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। আকাশ যেন তার কষ্টের সাথেই কাঁদছিল। রূপা রান্নাঘরের এক কোণে চুপচাপ বসেছিল। কাঁদতে কাঁদতে তার চোখ দুটো ফুলে উঠেছিল। ঠিক তখনই তার শাশুড়ির সেই তীক্ষ্ণ কণ্ঠস্বর বারবার তার কানে প্রতিধ্বনিত হতে লাগল। ওরে অপয়া মেয়ে, তুই কি একেবারেই ডুবে মরতে পারিস না? তুই আমার ছেলের জীবনের সব শান্তি কেড়ে নিয়েছিস। এই সংসারটা তুই ধ্বংস করে দিয়েছিস, সব কিছু শেষ করে দিয়েছিস। না পিত্রালয় থেকে কোনো সাহায্য আনতে পারলি, না নিজের কোনো ভাগ্য নিয়ে এসেছিস। তুই শুধু একটা বোঝা, একেবারে বোঝা। এই কথাগুলো শুনে রূপার ভেতরটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। এতদিনের সব অহংকার যেন মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেল। ধীরে ধীরে তার চোখ খুলতে শুরু করলো। সে বুঝতে পারল একসময় সে নিজের বোনের সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছিল, এমনকি নিজের বাবার প্রতিও কতটা অবহেলা দেখিয়েছিল। অনুশোচনায় তার বুকটা ভারী হয়ে উঠল, কিন্তু তখন আর কিছুই বদলানোর মতো অবস্থায় সে নেই। পরের দিন সকালেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। সেলিমের দোকান পুরোপুরি বন্ধ। দরজার সামনে পাওনাদারদের ভিড়। চারদিক থেকে চাপ বাড়তেই থাকল, এমনকি বাড়িটাও বিক্রি হয়ে যাওয়ার মুখে। এই চরম সংকটের মাঝেই তার শাশুড়ি কঠোর গলায় বললেন, তুই তোর পিত্রালয়ে ফিরে যা, এখানে তোর আর কোনো জায়গা নেই। এভাবে বসে থেকে আমাদের ওপর বোঝা হয়ে থাকিস না। তোকে খাওয়ানোর মতো সামর্থ্যও এখন আমাদের নেই। যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা, এটাই তোর জন্য ভালো। রূপার আত্মসম্মান যেন সেই মুহূর্তে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চোখের জল থামানোরও আর কোনো চেষ্টা করল না সে। একটা ছোট পুটলি হাতে নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে। প্রতিটা পা যেন ভারী হয়ে উঠছিল, তবুও সে থামল না। কিছুক্ষণ পর যখন রূপা নিজের বাবার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো, তখন তাকে দেখে জাহাঙ্গীর শেখ একেবারে স্তব্ধ হয়ে গেলেন। মেয়ের এই ভাঙা ক্লান্ত অবস্থা যেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। মা, রূপা, কি হয়েছে রে? তুই এভাবে একা একা এলে কেন? বল না মা, কি হয়েছে? তোর এই অবস্থা কেন? বাবার গলার সেই পরিচিত স্নেহভরা আওয়াজটা কানে আসতেই রূপা আর নিজেকে সামলে রাখতে পারল না। হঠাৎ করেই সে হাউ হাউ করে কেঁদে উঠল। মনে জমে থাকা সব কষ্ট যেন এক মুহূর্তে বেরিয়ে এলো। বাবা, আমি আর পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি। ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদের কাছে আমি কখনোই পরিবারের কেউ ছিলাম না, একজন কাজের লোকের চেয়েও বেশি কিছু না। আজ আমি একেবারে গৃহহীন বাবা। আমার আর কোনো ঠিকানা নেই,
কোথাও আমার নিজের বলে কিছুই রইল না। ঠিক আছে মা, আর কাঁদিস না, তোর বাবা এখনো বেঁচে আছে। চল মা, ঘরে চল, তারপর দেখছি কি করা যায়। জাহাঙ্গীর শেখ রূপাকে ধীরে ধীরে ভেতরে নিয়ে গেলেন। মেয়ের ভাঙা অবস্থাটা দেখে তার বুকটা ভারী হয়ে উঠেছিল, কিন্তু ঘরের ভেতরে তখনও রূপা চুপ হতে পারছিল না। চোখের জল থামছিলই না, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। পরিস্থিতি সামলাতে না পেরে জাহাঙ্গীর তখন তার বড় মেয়ে আহানাকে ফোন করলেন। হ্যালো আহানা মা, কেমন আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। কি হয়েছে, সব ঠিক আছে তো? মা, রূপার শ্বশুরবাড়ির লোকজন ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এভাবেই জাহাঙ্গীর শেখ পুরো ঘটনাটা খুলে বললেন। চিন্তা করো না বাবা, আমি এখনই বাড়ি আসছি। এই কথাটা বলেই আহানা দ্রুত রওনা দিল। যখন সে বাবার বাড়িতে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আকাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। কোনো দেরি না করে সে সোজা সে ঘরের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল রূপা দেয়ালে হেলান দিয়ে বসে আছে, মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদছে। ও, তাহলে এখন আমাদের রূপা এত দুর্বল হয়ে গেছে যে বসে বসে কাঁদছে। এই কথা শুনে রূপা ধীরে ধীরে মাথা তুলে আহানার দিকে তাকালো। তার চোখে তখন অসহায়ত্ব আর গভীর অনুশোচনা দুটোই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। কিছুক্ষণ সে চুপচাপ বসে রইল, তারপর হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে আহানার কাছে এসে বলল, আপু, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। হয়তো ঈশ্বরই আমাকে এর শাস্তি দিয়েছেন। রূপার এই ভাঙা অবস্থা দেখে আহানা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। রূপাকে এভাবে ভেঙে পড়তে দেখে সে পুরোপুরি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি সব সময় তোমাকে ছোট করে দেখেছি, তোমার দারিদ্র্য নিয়ে হাসি ঠাট্টা করেছি, তোমাকে অপমান করেছি। আর আজ আমি নিজেই নিঃস্ব হয়ে গেছি। আমার জীবনে যা কিছু ঘটেছে সবই আমার নিজের কাজের ফল। আমি এখন সেই ফলটাই ভোগ করছি। আর একদম কাঁদবি না বলে দিলাম, না হলে কিন্তু এবারে বড় বোনের হাতে মার খাবি। পাগল মেয়ে কোথাকারে।